রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো অনেক কিছু বিশেষ কিছু সমস্যার জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি। আপনারা জানি আপনারা অনেক মিস করেছেন আমাকে, আমার যেটুকু মনে হয়। তো এখন থেকে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আসবে এবং ছোট বড় সমস্ত খবর খুঁটিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা নতুন আসছেন আরও বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তো চলুন, তো কোনো বিশেষ কারণের জন্য ভিডিও তৈরি করতে পারিনি এতদিন। তো অবশ্যই এখন থেকে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আসছে বা ভিডিও কিন্তু আসবে। তো আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন বর্তমানে, তো ইনাকে নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন। তো ইনার নাম হচ্ছে পিকে প্রশান্ত কিশোর, যিনি তৃণমূলের বলতেই পারেন যে একজন কি বলবো হত্যাকর্তা বিধাতা ছিলেন। তৃণমূলের একজন মেন্টর ছিলেন, যিনি তৃণমূলকে চালাতেন এবং তৃণমূলকে অনেক সাহায্য করেছিলেন এবং তৃণমূলকে অনেকবার তিনি জিতিয়েছেন কার্যত। যেহেতু কিন্তু এবার তিনি আসতে পারেননি, কেন আসতে পারেননি সেটাও বলবো, এবং তিনি এখন কি করছেন বর্তমানে সেটাও বলবো, এবং তিনি কি করতে যাচ্ছেন সেটাও বলবো। তো তিনি এবার কিন্তু আসতে পারেননি, সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন যে তৃণমূলের ভরাডুবি হয়েছে। তো এখন সবার মনে একটি প্রশ্ন ছিল যে ইনি যদি এতই হত্যাকর্তা বিদ্যাতা হবে, ইনি যদি একজন রাজনৈতিক বিশ্লেষক হবে, ইনি যদি একজন মানে মেন্টর হবেন পার্টির, ইনি যা বলবেন সেই মতো যদি চলে জিততে পারে, তাহলে ইনি নিজে কেন কোনো পার্টিতে দাঁড়াচ্ছেন না বা দাঁড়িয়েছিলেন না এতদিন পর্যন্ত? এই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং প্রশ্নটা উঠারই কথা যে তিনি যখন সবাইকে সাহায্য করছে, বিশেষ করে তৃণমূলকে তো প্রচুর সাহায্য করেছেন তিনি এবং তৃণমূলকে সত্য কথা জিতিয়েছেন তিনি, তাহলে নিজে কেন দাঁড়ায়নি? তারপরে জানা যাচ্ছে যে এই যে আপনারা সকলেই জানেন, এই যে ভোটটা হলো, তৃণমূলের যে পরাজয় হলো, তার আগে তিনি আসতে পারেননি। মূলত তিনি বিহারের একটি নতুন পার্টি স্বপ্ন দেখেছিলেন, নতুন পার্টির দল গঠন করেছিলেন এবং সেখানে তিনি কোটি কোটি টাকা কিন্তু ডুবিয়েছেন, জলে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় তার একজনও প্রার্থী কিন্তু বিহারে জিততে পারেনি। এবং তিনি যে পার্টির জন্য এত কিছু করেছিলেন সেই পার্টির নাম হচ্ছে জনস্বরাজ পার্টি, যেটা তিনি তৈরি করেছিলেন এবং তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, বা তার স্বপ্ন ছিল তিনি এই পার্টির মাধ্যমে কিছু একটা হবেন এবং পুরো দেশটাকে চালাবেন। কিন্তু সেই স্বপ্নে তিনি মানে তার স্বপ্নে জল জল ঢুকে গেছে আর কি। কিন্তু এখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, এইখানেও তিনি কিন্তু কোনো বিধানসভায় প্রার্থী হলেন না বা ছিলেন না। এখানেও তিনি কিন্তু কোনো বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন না, কার্যত দাঁড়াননি। এই পার্টির ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে, যেটা নিজের হাতে তিনি তৈরি করেছেন, যিনি যারা স্বপ্ন দেখেছিলেন, সেখানেও কিন্তু দাঁড়ায়নি কার্যত। তারপর প্রশ্ন আরো জোরালো হয়েছে যে তিনি কেন দাঁড়াননি। তিনি যদি এতই বুদ্ধিমান হবে, বিচক্ষণ হবে, রাজনীতি নিয়ে এত যদি তার মেধা থাকবে, বুদ্ধি থাকবে, তাহলে তিনি কেন দাঁড়াননি? এবং তিনি এখন কি করছেন, তো যেটুকু জানা যাচ্ছে যে তিনি এখন কিন্তু ভোটে দাঁড়াতে যাচ্ছেন। হ্যাঁ, তিনি এখন বিহারের একটি উপনির্বাচন হবে, সেখানে কিন্তু ভোটে দাঁড়াতে যাচ্ছেন এবং সেই বিধানসভার নামটি হচ্ছে ওয়াকিপুর বিধানসভা থেকে কিন্তু ইনি এখন ভোটে দাঁড়াতে যাচ্ছেন। এবং এই ভোটে দাঁড়ানোর জন্য যেহেতু উপনির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু নমিনেশন ফাইল ফিল আপ করেছেন বা নমিনেশন ফাইল বা ফর্ম তিনি ফিল আপ করেছেন এবং সেখানে তিনি কিছু নথি দিয়েছেন। এবং আমার খুব ইন্টারেস্টিং লাগলো তার আয় এবং তার টাকা পয়সা। এই টাকা পয়সা নিয়ে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ আপনাদের জানার অধিকার আছে, কারণ তৃণমূলের কাছ থেকে নাকি শুনেছি প্রচুর টাকা নিয়েছে। তৃণমূলকে সাহায্য করার পিছনে তার একটাই লক্ষ্য ছিল, প্রচুর টাকা নিয়েছে। এবং সে সঠিক কত টাকা নিয়েছে সেটাই আমার একটু জানার ইচ্ছা ছিল। তো আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি 2024-25। দেখুন আপনারা, না 2024-25 থেকে শুরু করব, না অ্যাকচুয়ালি না, আমি একদম নিচ থেকে শুরু করছি। 2020 থেকে 2021 তার যে ইনকাম ছিল 8,66,520 টাকা তার যে ইনকাম ছিল। তারপর হচ্ছে 21-22 এক লাফে দেখুন 60 লক্ষ টাকা হয়ে গেছে, অবাক কাণ্ড। 21-22-এ 60 লক্ষ টাকা, 2022-23-এ 44,49,350 টাকা। তারপরে হচ্ছে 2023-24 তার যে ইনকাম 8,89,26,320 টাকা এবং তিনি ডোনেট করেছেন 50 লক্ষ টাকা। তারপরে দেখুন 2024-25 তার যে ইনকাম 58,45,430 টাকা এবং তিনি তার যে পার্টি, নিজের যে পার্টি, যেটা আগেই বললাম জনস্বরাজ পার্টি, সেখানে তিনি খরচা করেছেন 10 কোটি টাকা। ভাবতে পারছেন কি অবাক কাণ্ড ব্যাপার? এ তো গেল তার নিজের। এবং আপনারা বুঝতেই পারছেন যে 2020-21-এর পর থেকে তাদের তার জীবনে অ্যাকচুয়ালি টাকার পাহাড় জন্মাতে শুরু করেছে বা টাকা আসতে শুরু করেছে। এরপরে দেখা যাক তার
তার ওয়াইফের নামে কি কি আছে, কত টাকা ইনকাম, কত কি রোজগার। দেখুন তার ওয়াইফেরও এক সেম 2020-21 তার ওয়াইফের ইনকাম ছিল 6 লক্ষ টাকা, 21-22 18 লক্ষ টাকা, এবং 22-23 34 লক্ষ টাকা প্লাস সামথিং, এবং 23-24 42 লক্ষ টাকা, এবং 24-25 40 লক্ষ টাকা তার ওয়াইফের ইনকাম। ভাবতে পারছেন, এখানেও সেম কেস। 2020-21 তাদের অবস্থা খারাপ ছিল, তার ওয়াইফের অবস্থাও খারাপ ছিল, কিন্তু ধীরে 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 টাকার পাহাড়ে উঠেছে কার্যত, টাকার পাহাড় জমা হয়েছে কার্যত। এবং কেন জমা হয়েছে আপনারা সকলেই জানেন, যে তৃণমূলের কাছ থেকে এনারা এই পিকে যে কত টাকা নিয়েছে, তো বুঝতেই পারছেন। এরপরে আমার আরেকটি ইন্টারেস্টিং ছিল তার টোটাল ব্যাংক ব্যালেন্স, এবং তার ওয়াইফের ব্যাংক ব্যালেন্স, এবং ছেলের ব্যাংক ব্যালেন্স। ছেলে কিন্তু বয়স বেশি না, ছেলে কি করে তাও জানি না আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি, আমি মুখেই বলছি, ব্যাংক ব্যালেন্স পিকের ব্যাংক ব্যালেন্স যদি শোনেন আপনাদের চোখ কপালে উঠবে। তো পিকের মোট সোনা দানা টাকা পয়সা ব্যাংকে যা আছে সমস্ত কিছু মিশিয়ে 22,19,74,976 টাকা। ভাবতে পারছেন, 22,19,74,976 টাকা। এবং তার স্ত্রী, তার ওয়াইফের নামে যে টাকা আছে সেটা শুনলে আপনাদের চোখ আরো কপালে উঠবে। 89,51,249,249 টাকা। ভাই তার ওয়াইফ কি কাজ করে, তার ওয়াইফের নামে আছে 89,51,67,249 টাকা, এবং তার ছেলে 7,19,281 টাকা। তার ছেলে কি কাজ করে তাও জানি না। তো মানে কিভাবে টাকা কার্যত উড়ে উড়ে গেছে তার কাছে, এবং কুপথে কার্যত টাকাগুলো রোজগার করেছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে 100 কোটি পার হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর যে টাকা পয়সা ব্যাংকে আছে, সোনাদানা আছে, তা নিয়ে প্রায় 100 কোটি পার। ভাবতে পারছেন, মানে তৃণমূলের কাছ থেকে কিভাবে টাকা খেয়েছেন কার্যত, এবং তৃণমূল কিভাবে টাকা উড়িয়েছে, এবং তৃণমূল কাদের টাকা উড়িয়েছে, আমাদের মতো সাধারণ মানুষের। ভাবতে অবাক লাগে কি অবস্থা। যে মানুষটা 2020-21 মাত্র 8 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল বা রোজগার ছিল, তার এখন বর্তমান পরিস্থিতি 100 কোটি ছাড়, মানে 100 কোটি পেরিয়ে যাচ্ছে এই কয়েক বছরে। দেখুন না, 2021 তো 20-21 5 বছরে 100 কোটি পার ব্যাংকের ব্যালেন্স। ভাবা যায় মানে কোন পথ তারা অবলম্বন করেছে, মানে সে অবলম্বন করেছে কার্যত। জানতে খুব ইচ্ছা হয়, আপনাদের কি জানতে ইচ্ছা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম। তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, দেখা যাক তিনি ওই বিহারের ওই ওয়াকিপুর সেখানে তিনি কি করেন, হাবুডুবু খান না জেতেন, তো সেখানেই প্রমাণ হবে তিনি কতটা বিচক্ষণ রাজনীতিবিদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।